এখন প্রকাশে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল। এখন প্রকাশে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সঙ্গে আপনাকে স্বাগত। আমরা যে সময়টাতে আছি আপনি আমাদের মানে স্টুডিও দিয়ে নিউজরুম বার্তা কক্ষ দিয়ে আস্তে আস্তে বলছিলেন, ক্ষণগণনার কথা বলছিলেন, দিনক্ষণ গণনা যে বিদায় লগ্ন। তা আমি মানে আপনাকে দেখে আপনার অবয়বপত্র বা ফেসবুক আপনার সব কিছু দেখে মনে হচ্ছে যে আপনি খুব বেশ উপভোগ করেছেন। সেই উপভোগের কথা যদি একটু বলেন। হ্যাঁ, উপভোগ হয় কি যে আমরা যারা বাইরে থাকি, আপনি ধরেন 30 বছর আরও বেশি বছর জার্নালিজম করছেন, আমিও 30 বছর জার্নালিজম করছি। আমরা আসলে একটা সরকার কিভাবে অপারেট করে খুব ক্লোজ আমরা বাইরের থেকে দেখি, ইনসাইডার হিসেবে তো দেখি না। তো এইটা একটা মানে এই একটা সুযোগ হয়েছে। প্লাস হচ্ছে 18টা মাস তো একটা টার্বুলেন্ট টাইম গেছে, একটা বিপ্লব হয়েছে। আমি অনেকে এটাকে আপরাইজিং বলে, আমি বলবো রেভলিউশন। ওইটার পরে পোস্ট রেভলিউশনে যে একটা মানে এক্সপেকটেশন তৈরি হয় অনেক ধরনের, অনেক গ্রুপের। তো ওইটাকে প্রতিদিন ম্যানেজ করা, প্রতিদিন একটা না একটা সমস্যা আছেই, আপনাকে এই গভর্নমেন্ট ম্যানেজ করতেছে। ওই জিনিসগুলো আমি ক্লোজলি দেখছি, হাউ ইট ওয়াজ ম্যানেজ অ্যান্ড হ্যান্ডেল। আর এই তার মধ্যে দিয়ে আরও বড় বড় জব, ইকোনমিটাকে ঠিক করা, ফরেন পলিসিকে ঠিক করা, দেশের মূল্যস্ফীতি কমানো, এই যে বড় বড় যে কাজগুলো আমরা বাইরের থেকে আমি আপনি যত কাভার করি, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যেই ডায়ালগগুলো হচ্ছে বা ডিবেটটা হচ্ছে ক্যাবিনেটের মধ্যে, যে কেন আমরা এটা করতে যাচ্ছি, কেন, এগুলো খুব ক্লোজ থেকে দেখা, আমি বলবো যে অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আপনারা অনেস্টলি বলি, আই লস্ট কত 80 লক্ষ টাকার মতো হারাইছি। আমার যা ইনকাম ছিল এখানে এসে আই লস্ট ইট। কারণ ওইখানে আমার যা ইনকাম ছিল তার 1/4 আমার এখানে, মানে বিদেশি এজেন্সিতে কাজ করে যে আপনার রোজগার ছিল। বাট আমি নিজের প্রাউড মনে করি যে আমি এই সময়টা এই গভর্নমেন্টে ছিলাম। আমি মনে করি আমরা সবাই তো এক ধরনের সফরে থাকি, জার্নিতে থাকি, ক্যারিয়ার জার্নি, জার্নি। আমি মনে করি জার্নালিজমের জার্নিতে এটা আমার এক ধরনের সমাপ্তি বলবো না, এক ধরনের কমপ্লিশন হয়েছে পুরো জার্নিটা। মানে একটা ইনসার্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ক্যারিয়ার তো শেষ হচ্ছে না আপনার। হ্যাঁ। আমরা তো এই যে আপনি যেটা বললেন যে আমরা দীর্ঘদিন যাবত দেখছি, আমরা তো তত্ত্বাবধায়ক সরকার আমি দেখলাম, তা তত্ত্বাবধায়ক সরকারগুলো বেশ কয়েকটি আমরা কাভার করেছি। তো এখন অন্তর্বর্তী সরকারের ভিতরে আপনি যখন থাকলেন, তফাৎটা কি দেখলেন? না, তত্ত্বাবধায়কের কাজটা পুরোপুরি একটা ইস্যু নিয়ে, ভোট দিবেন। সেটা হচ্ছে ভোট কেন্দ্রিক। যে আপনি একটা সুন্দর ভোট আয়োজন করবেন, এবং আয়োজন করার জন্য যে কাজগুলো করার, সেটা আপনি পুলিশকে নতুনভাবে পদায়ন দিবেন, আপনি লোকাল প্রশাসন যেটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে পদায়ন দিবেন। আপনি দেখবেন যে ভোটের সময় যাতে কোনো ধরনের কোনো ট্রাবল না হয়, সিকিউরিটি সিচুয়েশন বারবার মনিটর করবেন, এবং আপনি মেক শিওর করবেন যে ভোটের ক্যাম্পেইনটা যাতে ভালো হয়, পিসফুল হয়, এটাই। আর ভোটের দিন বা ভোটের গণনা দিন এইটার জন্য এমন ট্রান্সপারেন্ট থাকে, ফ্রি অ্যান্ড ফেয়ার থাকে, স্বচ্ছ এবং মাঠ সমতল রাখা। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আপনি লেভেল প্লেইং ফিল্ড যেটা বললেন। আর এইটা তো সেটা না, এটা হচ্ছে যে পুরো একটা দেশকে পুনর্গঠনের কাজ আপনার করতে হয়েছে খুব অল্প সময়, 18 মাসের মধ্যে। আপনাকে একটা ভঙ্গুর ইকোনমি রেখে গিয়েছে, আপনার এমন একটা ফরেন পলিসি রেখে দিয়েছে যেটা একটা দেশের কাছে বর্গা দেওয়া। আপনার ডলারের অবস্থা খারাপ, আপনি ইভেন ইম্পোর্ট করতে পারছেন না। আপনার এবং তারপর হচ্ছে মানুষের এক্সপেকটেশন। এই যে 15-16 বছরে যে অপশাসনের ফলে যেই সমস্যা তৈরি হয়েছে, হাজার হাজার মানুষ তাদের রিলেটিভ এখনও পায় নেই, বা আপনি অনেকের টর্চারের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, তাদেরকে আপনি ন্যায় বিচার কেমনে এনশিওর করবেন? প্লাস জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের ন্যায় বিচার কেমনে আপনি এনশিওর করবেন? এবং অ্যাট দ্য সেম টাইম এইগুলো করার ফাঁকে ফাঁকে আবার আপনার ইলেকশনেরও ব্যবস্থা করতে হবে, যাতে সুন্দর একটা ইলেকশন হয় এবং একটা পিসফুল পাওয়ার। হ্যাঁ, শুরুতে তো বলা হচ্ছিল যে অনেকেই বলছিলেন যে ডক্টর ইউনূসের যে সরকার, আপনি যে সরকারের সঙ্গে যুক্ত, যে তাকে কত সময় দেওয়া হবে, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, এটা অনিশ্চয়তা তো ছিল। সেই জায়গা থেকে আমরা ভোটের দ্বার প্রান্তে। না, উনি তো প্রথম থেকেই কিন্তু উনি ফোকাস ছিলেন যে আমি কত দিন থাকবো। উনি কিন্তু প্রথমে উনি বললেন যে এটা কখনোই জুন মাসের ওই পারে যাবে না, 2026-এর পরে দেখা গেল যে আমাদের কাজগুলো আরও আগে করা সম্ভব, তো তখন এটাকে 15ই ফেব্রুয়ারির মধ্যে আনালো। তারপরে তো ইলেকশনের ঘোষণা তো ইলেকশন কমিশন করলেনই।
তো ফলে উনি ফোকাসটা ছিলেন যে আমি 18 মাস আমি কিভাবে কাজ করব। আর উনার একটা কাজের একটা খুব ভালো জিনিস হচ্ছে উনি ডেডলাইন দিয়ে দেন, আচ্ছা, যে আমি এই ডেডলাইনের মধ্যে এই কাজটা চাই, এই ডেডলাইন না হলে দেখা যাচ্ছে যে আমাদের ব্যুরোক্রেসি খুবই উইক। আমি এটা এসে দেখলাম যে খুব কাছের থেকে, এবং এদের যে টেন্ডেন্সি সেটা হচ্ছে যে অনেক জিনিসটাকে ডিলে, ওদের যে কাজের যে ধরন তাতেই ডিলে হয়ে যায় অনেক কাজ। ইচ্ছা করলেও যে লোকটা উপরে আছেন সে ইচ্ছা করলেও কাজটাকে কুইকেন করতে পারেন না। তো উনি এসে বললেন যে না, এটা আমি বুঝি না, আমার এই কাজটা এইটা। উনি যেমন ধরেন আপনি KEPZ 25 বছর ধরে কোরিয়ান ইপিজেডের জায়গা নিয়ে একটা সমস্যা আছে। এতে যেটা হচ্ছে যে কোরিয়ার সাথে আমাদের একটা সম্পর্কের একটা ইস্যু হিসেবে দাঁড়াচ্ছে। আমি যদি KEPZকে ডাকলাম, তাকে আনোয়ারে তো আমি বিশাল একটা জায়গা দিলাম একটা ইপিজেড বানানো, উনি ইপিজেড বানালেন, এখন এসে আমি তাকে ল্যান্ডই ঠিক মতো দিচ্ছি না। খারাপ না? 25 বছর। তো প্রফেসর ইউনূস এসে বললেন যে 6ই ফেব্রুয়ারি 2025-এর মধ্যে ওর জায়গাটা আপনারা বুঝিয়ে দিবেন, যেভাবেই হোক। যেভাবেই হোক। তো ওইটা কি ওই তখন এই কিন্তু আপনারা তো আসার পর তো এই যে এই আমি আমলাতন্ত্রতে আসতে চাচ্ছিলাম, আপনি নিজেই আসলেন যে আমলাতন্ত্রে তো অনেক পরিবর্তন আপনাকে আনতে হয়েছে, আপনাদেরকে আনতে হয়েছে না, যে বিভিন্ন দপ্তরের আপনাদেরকে পরিবর্তন করতে হচ্ছে, অনেক অদল বদল করতে হয়েছে। তারপরেও কি মানে আপনারা মনে করেন যে কিছুটা গতি আনতে পেরেছিলেন, বা অনেক কাজ অসম্পূর্ণ থেকেই গেল আমাদের কারণে? না না, কিছু আমি বলবো যে যথেষ্ট গতি পেয়েছে, এটার আচ্ছা। কোনো ইয়ে নেই। বাট আমলাতন্ত্রের একটা বিষয় কি, হাসিনার আমলে 16.5 বছর 15.5 বছরে এখন কথা হচ্ছে অনেক অফিসিয়াল তো টেন্টেড হয়ে গেছেন। তারা আর ওই যে আপনি যে অফিসিয়াল ব্যুরোক্রেসি আর পলিটিক্সের মধ্যে যে একটা বড় ডিস্টেন্স রাখতে হয় সেটা ওনারা রাখেন নাই। না রাখার কারণে পুরো এই ব্যুরোক্রেসিটা একটা এমন একটা জায়গায় চলে গেছে আপনি আর ট্রাস্ট করতে পারছেন না। তো আপনি এই গভর্নমেন্ট আসলো, এসে কাকে আসলে ট্রাস্ট করবে? তো ফলে যেটা হচ্ছে যে অনেকজন যারা অনেক আগে রিটায়ার করছে তাদের থেকে কিছু লোককে আনতে হচ্ছে, এদের মধ্যে যারা বেটার মনে হয় তাদেরকে নিতে হচ্ছে। তারপর আপনি দেখবেন যে পুরো 18 মাসেই এক ধরনের ওনাকে প্রমোশন দিচ্ছে, উনি তো স্বৈরাচারের দোসর ছিলেন, উনি এইখানে যাচ্ছেন, উনি তো এই ছিলেন। এই যে কথাগুলো, মানে এই যে ট্যাগ যুক্ত এবং একটা কি পুরো জিনিসটাকে আপনাকে শান্তিপূর্ণভাবে কাজ করার ওই রকম কোনো স্পেস বা স্কোপ রাখে না। শান্তি কথা বললেন তো, তো এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্রের শান্তি নিয়েও তো অনেক কথা হয়েছে, যে মবের কথা হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও কতটা সন্তোষজনক এটা নিয়েও সংশয় অনেকে করেন, যে সামনে ভোট কতটা সম্ভব হবে। এটার কারণ হচ্ছে যে পুলিশ আপনি যদি দেখেন ওভার দ্য ডিকেডস পুলিশ কিন্তু পলিটিসাইজ ছিল। হাসিনার আমলে এটা চূড়ান্ত রকমের পলিটিসাইজ, তাকে দিয়ে ইলেকশন রিগিং করানো হয়েছে, তাকে দিয়ে খুন গুম করা হয়েছে। এটা আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, আপনি সরকারের তো কর্মচারী না, আপনি প্রজাতন্ত্রের হয়ে কাজ করবেন, সরকারের আপনি দুনিয়ার আকাম কুকামটা আপনি করেছেন, করে আপনি পুলিশ টেন্টেড হয়ে গেছে। তারপরে ওই সময় যে 44 জন পুলিশ মারা গেছে, পুলিশম্যান মারা গেছে ওই ইয়ের সময়, পুলিশের মধ্যে প্লাস 600 থানায় অ্যাটাক হয়েছে। বিকজ পুলিশ যেই ধরনের ভয়ানক একটা রোলে ছিল, পুলিশের উপরে মানুষের ক্ষোভ ছিল, লাখ লাখ মানুষের ক্ষোভ ছিল, ওই ক্ষোভটার বহিঃপ্রকাশ আমরা দেখেছি। এখন তারপরে পুলিশ, তারপরে 5 তারিখ হলো অগাস্টের 5, তারপরে 8 তারিখে এই গভর্নমেন্ট নিল 2024-এ। তারপরে দেখেন বেশ কিছুদিন পুলিশ আসেই নেই, বিকজ তার মধ্যে ভয়টা ছিল। তারপরে তাদেরকে আশ্বাস দিয়ে তাদেরকে আবার ডিউটিতে ফিরিয়ে এনে এই পুলিশকে আপনি যদি মানে ওয়ার্কেবল করা, তাকে আবার অ্যাক্টিভ ডিউটিতে আনা, এটা আমি মনে করব যে এই গভর্নমেন্টের ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ছিল। আপনি কিভাবে করবেন? প্লাস হচ্ছে মানুষের অনাস্থা। উনি তো হাসিনার আমলে এই থানার ওসি ছিলেন, উনি তো হাসিনার আমলের এসপি ছিলেন, উনি তো এই কি পোস্টে ছিলেন। এখন এই লোকগুলোকে সরিয়ে নতুন লোক পাওয়াটাও তো মুশকিল, আপনি পাবেনটা কোথা থেকে? ওই পদে। আবার পুলিশ এমন একটা অ্যাক্টিভ ফোর্স, আপনি যে বাইরেতে রিটায়ারমেন্টে সবাইকে তো আর আনা যায় না, একটা দুইটা লোককে এনে আপনি টপ পজিশনে দেওয়া যায়। তো এইটাকে, এই আস্থাটা ফেরানো, তার মধ্যে ভয়ও আমরা তো দেখেছি, তার কনফিডেন্সটা অবশ্যই। বাট ইদানিং আমি বলবো তাদের কনফিডেন্স পারফেক্ট আছে।
বিরতিতে যাব, ফিরে এসে একটু শহীদ ভাই জানতে চাবো যে আমরা তত্ত্বাবধায়ক সরকারগুলোর যে কথাগুলো আমরা আলোচনা করবো সেখানে দুর্নীতি শব্দটা অতটা মানে ছিল না, প্রবলভাবে আলোচনা আসে নাই। অন্তর্বর্তী সরকারের সময় এই শব্দগুলো এসেছিল যে যারা দায়িত্বে আছেন তাদের সম্পর্কে পত্রপত্রিকায় লেখা হয়েছে অনেক এই পাল্টাপাল্টি অভিযোগ বিভিন্ন ছিল। এইটা আপনি আপনার মিডিয়ার জায়গা থেকে বা গণমাধ্যম কর্মীও তো আপনি, সেই জায়গা থেকে আপনি কি দেখতে পেলেন? আমি একটা বিরতিতে যাচ্ছি দর্শক, আমরা এখন প্রকাশে বিরতিতে যাচ্ছি। ফিরে এলাম এখন প্রকাশে। বলছিলাম যে দুর্নীতি শব্দটা আমরা তত্ত্বাবধায়ক সরকারগুলিতে কতটা পেয়েছে আপনি ভালো করেই জানেন, কিন্তু এইবার অন্তর্বর্তী সরকারের এই বিষয়গুলো কিন্তু সামনে এসেছে যে বিভিন্ন যারা উপদেষ্টা দায়িত্বে ছিলেন তাদের দিকে আঙুল তুলে বলা হয়েছে, বা এই জায়গাটা আপনি কিভাবে বলবেন? না, আমরা যেটা প্রথম থেকেই এক্সপেক্ট করেছি যে আপনি যদি কনক্রিট এভিডেন্স পান অবশ্যই রিপোর্ট করবেন, আপনাকে কেউ মানা করছে না। আপনি অ্যাডভাইজার হয়েছেন বলে আপনার এক ধরনের ইমিউনিটি আপনি পাচ্ছেন তা তো না, কেউই পাচ্ছে না, এটা আমিও পাচ্ছি না, আমাদের এখানে কেউই এটার ইমিউনিটি। আপনার যদি মনে হয় যে উনি কেউ করাপশন করে অনেক টাকা পয়সা বানিয়েছেন বা তার পাওয়ার অ্যাবিউজ, অনেক সময় তো করাপশনের চেয়েও পাওয়ার অ্যাবিউজটা, আপনি একটা মন্ত্রী হয়েছেন এবং আপনি দেখা যাচ্ছে যে আপনি পাওয়ারের গরমে অনেক কিছু অ্যাবিউজ করছেন, সেটা করছেন কিনা এটার জন্য প্রথম থেকেই চিফ অ্যাডভাইজার ছিল যে রিপোর্ট, উই ওয়েলকাম এভরি রিপোর্ট, আমরা সবার কাছ থেকে রিপোর্ট দেখতে চাই। আমাদের রাগে কি কারো আপনি রিপোর্ট এই গভর্নমেন্টের একজনের নিয়ে যে একটা রিপোর্ট করার কারণে আমরা তাকে ফোন দিয়ে থামিয়ে দিয়েছি, এটার একটাও নজির পাবেন না। আমরা কাউকে বলি না যে আপনি এই রিপোর্টটা কেন করলেন বা করলেন না, আপনি গণমাধ্যমকে বলেননি, কিন্তু আপনাদের যে সহকর্মীদের বিরুদ্ধে যে অভিযোগগুলি এসছে সেটা নিয়ে যদি বলেন যে না, সেই যেই অভিযোগগুলো এসছে আমরা মনে করি যে আমরা তো চলেও যাচ্ছি, অনেস্ট জার্নালিজম আমরা চাই। আপনি যদি সত্যি সেরকম কোনো অভিযোগ পান অবশ্যই ভালোভাবে রিপোর্ট করেন, দেখান যে সত্যি কোনো ছিল। সোফার এমন কোনো রিপোর্ট আমরা দেখি নাই যেটা সহযোগীদের সম্পর্কে তো বলা হয়েছে যেটা হেয়ারসের উপরে আছে। আপনি হেয়ারসে, হ্যাঁ, এখন এই হেয়ারসেকে আপনি কিভাবে ম্যানেজ করবেন? আর আমরা তো বলছি সত্যিকার অর্থে আমরা চলে গেলেই যে আপনি আমাকে এইটা মানে ওই পুরো রেকর্ডটা রোল ব্যাক করে আপনি ওই যে মিউজিয়ামে ঢুকে রাখলেন তা তো না। দেয়ার উইল বি প্লেন্টি অফ স্কোপ টু রিপোর্ট। আমি কি করলাম সেটা আপনি রিপোর্ট করতে পারবেন, আমাদের উপদেষ্টা কিভাবে রিপোর্ট করলো সেটা করতে পারবেন। যেই জায়গায় পাওয়ারফুল পজিশন হলো সবারটাই স্ক্রুটিনাইজ করা যাবে, রিপোর্ট করা যাবে, এখানে কেউ মানাও করছে না এবং আমরা ওয়েলকামও করি। কেননা অনেক ক্ষেত্রে হয় কি যে পাওয়ারে থাকলেই যে আমি সব কিছু জানি তা তো না। আপনি যে কাজটা করছেন সেটা তো আমি পুরোপুরি আমি অওয়াকিফাল হয়তো বা না, বা আমি যে কাজটা গোপনে করছি আপনার এটা জানাও হয় না। হ্যাঁ, আমি যে গোপনে এত বড় বড় কাজ করছি, একটা বিজনেস ডিল করে ফেলছি কিনা, করছি কিনা, এইটা তো আপনার জানা মানে আমরা চাই যে এটা সবাই এটা নিয়ে সিরিয়াসলি জার্নালিজম করুক, জানাক যে এই কাজ হয়েছে। তাতে হয় কি আমরাও জানলাম। কেন আমি কেউ যেন কাউকে সার্টিফিকেট না দিয়ে দেয় যে উনি খুবই ভালো। আপনি যাকে ভালো দেখছেন আরেকজনের কাছে তো সে হয়তো বা খারাপ, ঠিক না? আমাদের তরফ থেকে এটা, যেমন ধরেন এই যে বিমানের এমডি, উনি একটা দেখেন কি ভয়ানক একটা কাজ হয়েছে ওনার বাড়িতে। খুব একে তো হচ্ছে যে আন্ডার এজ বাচ্চাকে এমপ্লয় করাটাই ঠিক না, অপরাধ। তারপরেও দেখেন কি ওনার সরাসরি উনি সাসপেন্ডেড হয়েছেন, তার মধ্যে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি এবার একটু আসে, আপনি বলছিলেন যে সরকারকে ভিতর থেকে দেখা, রাজনৈতিক দলকে ওই জায়গায় যে ওই দপ্তর থেকে আপনি রাজনৈতিক দলগুলোকে কীভাবে দেখলেন? আমাদের রাজনৈতিক দলগুলো এই জুলাই পরবর্তী সময়ে আমরা সংস্কারের কথা বলেছি, আমরা বলেছি আচরণগত পরিবর্তনের কথাগুলো বলেছি, সেই জায়গা থেকে যদি শুদ্ধতার কথা বলা হয় সেই জায়গায় আমাদের রাজনৈতিক দলগুলো, আমি বলবো যে তারা যেই রোলটা প্লে করেছে 18 মাসে, ব্রিলিয়ান্ট রোল, এটা মানে তাদেরকে স্যালুট দিতে হবে। দুই একটা জায়গায় ব্যর্থ হয়েছে সেটাও বলছি। প্রথম কথা হচ্ছে যে রিফর্মটা তো আসলে তারাই করবেন, তারাই এসে গভর্নমেন্টে আসবেন, এসে তারাই এই জুলাই চার্টারটা ইমপ্লিমেন্ট করবেন। তো এই জুলাই চার্টারকে সামনে রেখে যে ডিসকাশন অ্যান্ড ডিবেটটা হয়েছে, আপনি যদি দেখেন এটা এক্সেম্পলারি একটা ঘটনা বাংলাদেশের ইতিহাসে।
9টা মাস ধরে তারা ডিবেট করেছেন এবং এই ডিবেটটার ফাইনাল পর্যায়টা আমরা পুরোপুরি টিভিতেও প্রচার করেছি। প্রতিদিন ওনারা বাইরে এসে এটার আজকে কী নিয়ে কথা হলো সেটা নিয়ে সাংবাদিককে ব্রিফ করেছেন, সাংবাদিকরা এটার উপর রিভিউ করেছেন। এবং আমি নিশ্চিত যে যখন এই গভর্নমেন্ট চলে যাবে বা এই জুলাই চার্টার নিয়ে যারা যারা ইনভলভ ছিলেন তারা সবাই বই লিখবেন, আরও সুন্দর সুন্দর ডিটেলস আমরা দেখতে পাবো। তো এইটা যদি দেখেন, এই জায়গায় রাজনৈতিক দলের যে আচরণ এটা একটা এক্সাম্পলারি, মানে দে হ্যাভ সেট এ স্ট্যান্ডার্ড। অন্যান্য বিষয়ে আমি বলবো যে তারা, বিশেষ করে আপনি যদি জুলাই 5 তারিখের পরে তাদের আচরণ দেখেন, অনেকে ভেবেছিল বিশেষ করে পতিত স্বৈরাচারের লোকরা যে দেশে একটা ব্লাড বাথ হবে, হাজার হাজার লাখ লাখ লোক হয়তো মারা যাবে রিভেঞ্জ অ্যাটাকে। কিন্তু ওনারা কিন্তু তাদের পার্টি অ্যাক্টিভিস্টদেরকে একটা সংযত রেখেছেন এবং যার ফলে দেখেন সেই রকম কিছুই হয়নি। দু একটা হয় না, আমি না করছি না, দু এক জায়গায় কিছু কিছু হয়েছে, বাট খুবই নগণ্য, এটা না বললেই না। কিন্তু আর এটাও এই জায়গাও মানে আমি বলবো যে বাংলাদেশে যারা বড় বড় পার্টি তাদেরকে আমাদের স্যালুট দিতে হবে যে ইউ হ্যাভ ডান এ ব্রিলিয়ান্ট জব। কিন্তু একটা জায়গায় যে ওনারা আমার মনে হয় যে আরও আমরা এক্সপেক্ট করেছিলাম যে তারা দে উড শো সাম, মানে আমাদেরকে সাপোর্টটা আমরা তেমন একটা পাইনি। যেমন মাজারে অ্যাটাক হয়েছে, হ্যাঁ বেশ কিছু আমাদের হিসাবে যে মাজারে অ্যাটাক হয়েছে 64টা, মোট 62টা মাজারে 64 বার অ্যাটাক হয়েছে। আচ্ছা, এই পুরো 5ই অগাস্ট থেকে এই এখন পর্যন্ত ফেব্রুয়ারি মাস পর্যন্ত, ফেব্রুয়ারি 2 না 3 তারিখ পর্যন্ত। তো ওইটার পুলিশ, আমি পুলিশের থেকে যে জাস্ট 3 দিন আগে ফিগারটা নিলাম, 2 দিন আগে ফিগার নিলাম। তো এই মাজারের অ্যাটাকের ক্ষেত্রে আমাদের যেটা মানে আমরা যেটা ফিল করেছি সেটা হচ্ছে যে এই বিষয়গুলো আগে আসলে হিস্টোরিক্যালি ডিল করতো এলাকার এমপি, এলাকার ইউপি চেয়ারম্যান, এলাকার স্থানীয় প্রতিনিধিরা। আর আমি তো পলিটিক্যাল পার্টি নাই, আমার হয়ে এইটা ডিল করবে কে? সেই ডিলটা আমরা পাই নাই কাউকে। এবং এক্ষেত্রে যেটা হয়েছে যে বড় বড় পার্টির লিডাররাও এখানে যুক্ত হয়ে গেছেন মাজার অ্যাটাক। আপনি যদি ইয়েতে গোয়ালন্দে দেখেন, ওই যে নুরাল পাগলার তার লাশটা উঠিয়ে পুড়িয়ে দেওয়া, ওইখানে দেখেন পলিটিক্যাল পার্টির এরা ইনভলভ ছিল। তা আমরা আশা করছিলাম মানে এটা তো একটা এক্সট্রাঅর্ডিনারি টাইমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই সময় সবার এই জিনিসটা তাদের গ্রাসরুটটাকে ঠিক রাখা সেটা পারেনি। আবার দুই একটা ঘটনা ঘটছে, যেমন যে মেয়েদের ফুটবল ম্যাচ 2টা না 3টা জায়গায় এটা বন্ধ হয়েছে, কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়েছে। তো এই জায়গাটায় তো এই ইস্যুগুলো হিস্টোরিক্যালি, তারপরে যে আপনার যে গণমাধ্যমে হামলা, ছায়ানটে উদীচিতে হামলা, হিস্টোরিক্যাল এই সমস্ত জায়গায় সত্যিকার অর্থে পলিটিশিয়ানরা কুড হ্যাভ প্লেড এ মাচ বিগার রোল, যেটা আমরা সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো থেকে আপনারা পাননি। এখন ভোটের মাঠে তাদেরকে কেমন দেখছেন? এই একদম খুবই ভালো। আপনি তো অনেকগুলো, আপনি আমার মনে হয় 91 সাল থেকেই 91 সাল থেকে ইলেকশন কভার করেন, আপনি আরও ভালো বলতে পারবেন। আমার মনে হয় যে ইলেকশনে যথেষ্ট পিসফুল আছে, পলিটিক্যাল পার্টিগুলো ম্যাচিউরড আচরণ করছেন, তারা যে ক্যাম্পেইনগুলো করছে আপনি দেখেছেন লাখ লাখ লোক হচ্ছে, আর ক্যাম্পেইনের ধরনটাও চেঞ্জ হয়ে গেছে, অনেকটা চলে গেছে ইউটিউব কেন্দ্রিক, রিলস কেন্দ্রিক, টিকটক কেন্দ্রিক ক্যাম্পেইন হচ্ছে, নতুন নতুন নিয়ে আসছে। তারপরে আমরা ইশতেহারে অভিনবত্ব দেখছি নতুন নতুন নিয়ে, তারা যেই সমস্ত প্লেস করছেন, অবশ্যই এগুলো যদি ইমপ্লিমেন্টেড হয় বাংলাদেশ অনেক উচ্চতায় আসীন হবে। এবং প্রত্যেকে গণমাধ্যমের কথা বলছেন, গণমাধ্যমকে স্বাধীনতা দিবেন, নানা কথা বলেছেন, গণমাধ্যম সার্বভৌম থাকবে। আপনার কি মনে হয় যে তারা কি গণমাধ্যমের ক্ষেত্রে সহিষ্ণুতার পরিচয় দেবেন? পাশাপাশি গণমাধ্যম যে আপনার সহকর্মীরা তারাও কেবল আগের আচরণে ফিরে যাচ্ছে কিনা, বা তাদের মধ্যে কি লক্ষণ দেখতে পাচ্ছেন? এটা একটা আমি নিজে জার্নালিস্ট ছিলাম বলে $1 মিলিয়ন কোশ্চেন। আমার যেটা মনে হয় যে জনগণের মধ্যে যে এক্সপেকটেশন তৈরি হয়েছে যে না, জার্নালিস্ট মানে অলওয়েজ তার অ্যাকাউন্টেবল করবে, পাওয়ারফুল পিপলকে সে অ্যাকাউন্টেবল করবে, সে যতটা না তার প্রশংসা স্তুতি বাক্য করবে, সে আসলে এইটা চায় যে এবং জার্নালিস্ট মাত্রই আমরা এক্সপেক্ট করি যে সে কোশ্চেন করবে। হ্যাঁ, কিন্তু আগে যেমন শেখ হাসিনার ইয়েতে কোশ্চেন তো হতো না, সবাই স্তুতি বাক্য করতেন, এবং এটার থেকে দেখেন কত প্রবলেমও তৈরি হয়েছে। তা আমরা এই ধারাটা আমাদের সময় একটা হয়েছে, এটা যেন আরও বেটার জায়গা যায়। আমার মনে হয় না পিছনে ফেরাটা টাফ হবে। আপনি পিছনের দিনে ফিরে আমি আবার গ্যাং আপ হয়ে আবার কিছু নতুন
কিছু প্লটের মানে আপনি মানে কোনো মানে আভাস পাচ্ছেন কিনা বা কোনো লক্ষণ আমি জানি না, আমি আনলেস একটা নতুন গভর্নমেন্ট টেক ওভার না করা পর্যন্ত আই ক্যান। তবে আমি কিছু কিছু জিনিস দেখলাম আমার পছন্দ হয় নাই অনেস্টলি, যেমন সাংবাদিকরা কিছু কারো কারো হয়ে র্যালি করছেন, এটা তো দরকার নাই। হ্যাঁ, আপনার পলিটিক্যাল আইডিওলজি থাকতেই পারে, আপনি এই পার্টিকে পছন্দ করেন, ওই পার্টিকে পছন্দ করেন না, এটা তো থাকতেই পারে। আমরা ব্যক্তিগতভাবে আপনার কি মনে, আপনি কি পেলেন যে এরকম তো হয়েছে যে আমরা ফেব্রুয়ারি মাসে আছি, তো এই ফেব্রুয়ারিতে একটা ঘটনা একটা বিষয় নিয়ে আপনি আলোচিত হলেন বা সমালোচিত হলেন, তারপর নানাভাবে বলা হয়েছে যে এর আগের যে তত্ত্বাবধায়ক সরকারের যারা প্রেস উইং ছিল তারা এত ব্যাখ্যা দেয়নি, কথা বলেনি, আপনার কথা বলা হয়েছে যে এটার কারণ হচ্ছে যে আমরা প্রথম থেকে ট্রান্সপারেন্সিটা ইনশিওর করার চেষ্টা করেছি। এটা আসলে বাইরে এই কাজটাই করে। আপনি যদি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি দেখেন, উনি ওনার ডেপুটি প্রেস সেক্রেটারি অল্টারনেটলি সপ্তাহে 5 দিনই প্রেস কনফারেন্স করেন। আমরা সেটা না করে আমরা সপ্তাহে 3 দিন করার চেষ্টা করেছি। এইটা ফলে অনেকে বলছে এত কথা বলছে কেন, কারণ আগে তো কেউ কথা বলে নাই। এখন প্রতিদিন প্রেস কনফারেন্স দেখে তার মনে হচ্ছে অনেক বেশি কথা হচ্ছে, কিন্তু এটা বাইরের এটাই এস্টাবলিশ নর্ম, বাইরে এটাই হয়। আপনার প্রতি সপ্তাহে আমরা 3 দিন নিয়েছি, যে কোশ্চেনগুলো হয় আমরা যেটা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। জনগণের তো জানার একটা ইচ্ছা আছে, সে যাতে জানতে পারে, এবং এটা আমাদের চিফ অ্যাডভাইজারও চেয়েছেন যে মানুষের সাথে আমরা ট্রান্সপারেন্ট থাকি। এবং এটা দেখেন ওনার যে পেজগুলো বাংলাদেশের ইতিহাসে হাইয়েস্ট ভিজিটেড পেজ ওনার, যেগুলো ফেসবুক বলেন, টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, বা অন্যান্য ইউটিউবে, তো আমরা ওইখানেও চেষ্টা করেছি যে যত বেশি ইনফরমেশন দেওয়া যায়। আমরা একটা হোয়াটসঅ্যাপ পেজ করেছি, ওইখানে আমরা বলেছি এনি জার্নালিস্ট, এখানে কোনো ডিসক্রিমিনেশন লাগিয়ে নাই। সে যদি একটা ময়মনসিংহের দৈনিক জাহানের রিপোর্টারও হয়, সে যদি বলে যে আমি আপনার এখানে মেম্বার হতে চাই বা আমি এখানে আমরা তাকে দিয়েছি। ওইটার মধ্যে 1000 সদস্যর সংখ্যা এখনও 1000। আর ওইটার বাইরেও আবার অনেকে আছেন যে এটা হতে চান না, আমরা সেই জন্য যা আমরা ওইখানে পোস্ট করছি ওইটা আবার আমরা ফেসবুকে দিচ্ছি। তো জার্নালিস্ট আপনি তো অনেক প্রাইম মিনিস্টার অফিস কোনো সময় দেখেছেন যে আগের প্রেস সেক্রেটারিরা কোনো প্রেস কনফারেন্স করতে বা এইরকম ইনফরমেশন এক্সেস, আমরা এটা করার চেষ্টা করেছি। এতে অনেক সময় অনেক কোশ্চেন উঠে, বাট একটা জিনিস কি, ট্রান্সপারেন্ট থাকলে মানুষের আস্থার জায়গাটা তৈরি হয়, দেশে রিউমারটা বেশি থাকে না। আরেকটা বিষয় হচ্ছে, তাহলে আপনি এখন ভোট কিরকম হবে, ভোট আপনি দেখবেন বলে মনে করছেন? আমি তো মনে করি খুব ভালো ভোট হবে। আপনি যে লক্ষণগুলো আপনি 7 তারিখ পর্যন্ত দেখেন, ভায়োলেন্সের হিসাব যদি দেখেন, আমি প্রতিদিন এইটা আমার কাছে আসে কীরকম হয়েছে। ভায়োলেন্স খুবই নেগলিজেবল, খুবই নগণ্য। আমরা চাই না একটা লোকও আহত হোক, একটা লোকও নিহত হোক। তারপরেও 2-1টা ঘটনা ঘটেছে, এর মধ্যে ধরেন আমাদের হিসাবে মোট 5 জন মারা গেছে ওই 12ই ডিসেম্বর থেকে। 11 না 12 তারিখে তো ঘোষণা করা হলো, তফসিলের পরের থেকে 5 জন মারা গেছে আর বেশ কিছু আহত আছে। আর তার মধ্যে শরীফ ওসমান বিন হাদি আছেন। এছাড়া আপনি যদি কম্পেয়ার করেন এই ভায়োলেন্স, আপনি যদি 2014 সালের ইয়েটা দেখেন, ওইখানে তো ওই আগেই ভোট ডিসাইড হয়ে গেছে, 5 জানুয়ারি নির্বাচন, তারপরেও ওইখানে 115 জন মারা গেছে। 2018 ভোট আপনি দেখেন রাতের বেলায় সিল দেওয়া হয়েছে, তারপরে ওই ভোটে 22 জন মারা গেছে। আর ভোটের দিন হ্যাঁ, আমরা আশা করছি তেমন কিছু হবে না। এটা একটা মর্নিং শোজ দ্য ডে না, এরকম আশা করা যায় ভালো ভোট হবে। মানুষ উৎসব মুখর পরিবেশে তাদের ভোট, অনেক বছর তো তারা ভোটাধিকার অ্যাপ্লাই করতে পারে না। আর আগে ভেবেছে এই ভোট তো যাই দেই, এটা রেজাল্ট কী হবে এটা তো আমি জানি। এইরকম যদি আগের অবস্থায় আমরা দেখেছি ওই সময়, এইটা আমরা মনে হয় না এই বছর সবাই মনে করবেন যে না আমার ভোটটা। আমাকে শেষ করতে হবে, তার আগে একটু জানতে চাই যে নতুন সরকার আসবে, আপনি কি লেখার টেবিলে যাবেন যে এই বৃত্তান্ত লিখবেন এই কয়দিনে, নাকি পেশাগত কাজেই ফিরে যাবেন? আমি পেশাগত কাজে ফিরে যাব, মানে এখন বৃত্তান্ত লেখা, কারণ আশেপাশের অ্যাক্টরসগুলো তো আছেই, তো ফলে এখন লেখাটা ঠিক হবে না। আমি আবার আমার কাজে ফিরবো, জার্নালিজমে ফিরি, যদি কেউ চাকরি দেয়। চাকরি খুঁজতেছি, মানে মাঠে ফিরবেন পরবর্তীতে, মানে সময় এটা নিয়ে লিখবো। এটা আমার জীবনের একটা শিক্ষা ছিল। আমি অনেস্টলি বলি, আমি নিজেও আগে যখন ফেসবুকে লিখতাম,
গভর্নমেন্টকে সব কিছুর জন্যই দায়ী করতাম। তো আমি দেখলাম যে না, গভর্নমেন্ট ছাড়াও অনেক অ্যাক্টর আছে, অনেক কিছুর জন্য তারা দায়ী। তো সেটার জন্য আমরা তো সেভাবে এবং এই যে গ্রিন রুমের এই যে অভিনেতারা তারাই আসলে রাষ্ট্রের অনেক কিছুর জন্য দায়ী, এটা আপনার এসে বুঝতে পারলেন? না, আমি ওইভাবে বলছি না, বাট আমি একটা বলতে পারি, প্রফেসর ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা তাদের সর্বোচ্চটা দিয়েছে। আর ওনাকে মানে কালকের ঘটনা দেখেন, কালকেও আমরা একটানা কত রাত 10টা 11টা পর্যন্ত কাজ করেছি। আমাদের সত্যিকার অর্থে এই 18 মাস কোনো ছুটি ছিল না। আমি তো ছুটি নেই অনেস্টলি, একদিন বোধহয় নিয়েছিলাম একটা কারণে, বাট কোনো ছুটি নেই, কোনো শুক্র শনিবার একটানা কাজ করেছি। কাজটা খুব, আমি বলবো যে খুব এনার্জি দিয়ে করার চেষ্টা, আনন্দ সহকারে করার চেষ্টা। যাক, শুরু এবং শেষ মানে ওই আনন্দটা রেখে আপনি বা আপনারা যাচ্ছেন। আমি আশা করি মানে আমাদের পুরো এখন ফোকাসটা হচ্ছে ইলেকশনটা, এবং ভোটও আপনি ভাবছেন ইলেকশনটা ভালো হয়ে গেলে আমরা মনে করি পুরো জাতি আমাদেরকে ভালোভাবে মনে রাখবে। শফিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে এখন প্রকাশের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভরাত্রি।